जो रूठ जाऊं तो तुम मुझे मनाना, थामा है हाथ मेरा तुम उम्र भर निभाना, मुझे छोड़ के न जाना, वादे हजार करके मेरे दिल में यूं ही रहना। हाय मेरे दिल में यूं ही रहना, तुम प्यार प्यार बनके आए हो मेरी जिंदगी में, तुम बहार बनके। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, আমি মানে বুঝে গেছেন আপনারা যে আমাকে নতুন করে বলতে হবে না এই গানটা আমি কাকে ডেডিকেট করলাম। অবশ্যই আমার হাজব্যান্ডকে। কেন করলাম, কী জন্য করলাম? কারণ শুধু আমার হাজব্যান্ড নয়, আমার হাজব্যান্ডেরই মতো আরও অনেকে, যেসব হাজব্যান্ডরা দিন রাত তাদের সংসার, তাদের সন্তান, তাদের স্ত্রী জন্য রোদে পুড়ছেন, জলে ভিজছেন, খেটে ইনকাম করছেন, তাদের প্রত্যেকের জন্য এই গানটা আমি ডেডিকেট করলাম। মানে তাদের স্ত্রীদের হয়ে আমি তাদের হাজব্যান্ডদের জন্য এই গানটা গাইলাম। তো যাই হোক, এখন চলে আসি ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো প্রতি মাসের ন্যায় এই মাসেও দালাল বসে পড়েছে আমাকে নিয়ে উপার্জন করতে, চালের খরচাটা তুলতে। ওর ওই দুধের সর চাল যে খায় আর নিজের বরকে খাওয়ায়, তো সেইটার জোগাড় করার জন্য প্রত্যেক মাসে ও আমাকে নিয়ে একটা করে ভিডিও বানায়, বেশ বড়সড় ভিডিও বানায়, আর সেটা দিয়েই যা ইনকাম হয় ও সারা মাসের চালের খরচাটা চলে যায়। তো যাই হোক, ওকে নিয়ে আমি মানে একটা সময় তো ও আমার প্রধান কন্টেন্ট ওকে বানিয়ে নিয়েছিলাম। যখন মানে মোটামুটি এই বিষয়টা নিয়ে সিরিয়াস হয়েছিলাম, তার আগে তো করছিলাম, ভিডিও করতাম না, ব্লগিং করতাম। তো যাই হোক, তারপর অনেক দিন পর একটা ওকে নিয়ে রোস্টিং ভিডিও করলাম, আর তারপর আরেকটা ভিডিও করলাম। কারণ সত্যি কথা বলতে আপনারা জানেন যে আমি সত্যি কথা বলি, ওর ভিডিও আমার দেখা হচ্ছে না। এই যে দিন রাত মন্দিরাকে নিয়ে কচলাচ্ছে, একটাও ভিডিও আমি দেখিনি। এমনকি এই টিন আর সন্দীপকে নিয়ে যে ভিডিওগুলো করছে সেগুলোও আমি দেখিনি। সত্যি কথা বলতে আমি দেখিনি। আমি যেটা দেখেছি অ্যাডমিট করি, সেটা দেখে ভিডিও করি, এটাই আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমি কিন্তু না দেখে ভিডিও করি না। তো আমার ওর ভিডিও দেখা হচ্ছে না, তাই ভিডিও করা হচ্ছে না। কিন্তু একটা যা ভিডিও দিয়েছি, ওর একেবারে সেই এক বলে ছবি হয়ে যাওয়ার মতো পুরো একেবারে জ্বলে পুড়ে বসে পড়েছে আমাকে নিয়ে ভিডিও করতে। তো অবশ্যই করবে না কেন, ইনকাম তো করবে। আমি কিন্তু কখনো বলি না যে আমাকে নিয়ে কেন বলেছে, আমাকে নিয়ে প্রচুর মানুষ ভিডিও করে। হ্যাঁ, এবার আমার হচ্ছে কি, আমি নিজের উপর কন্ট্রোলটা রাখি, আমি তাকে উত্তর দেবো কি দেবো না। প্রচুর মানুষ আমাকে নিয়ে ভিডিও করে, আমি দেখিও না পর্যন্ত, আমি দেখি না, আমার দেখার প্রয়োজন নেই। যদি কখনো মনে হয় উত্তর দেওয়ার তবেই উত্তর দিই, নাহলে দিই না। তো যাই হোক, ভিডিও শুরুতেই বললো এখন ও ভিডিও করবে কাকে নিয়ে না, নন্দাই ভাতারিকে নিয়ে। নন্দাই নাঙ্গি আর বলা হলো না, কী হলো, নাঙ্গি বলার সাহস জুটলো না। আচ্ছা, তো আমাদের হোয়াইটির শেরনি পর চুলা পর পলকা পরে, বুঝো মানে ল্যাশেস পর পলক পরে শেরনি হয়ে যে বসে, দেখলাম পর চুলা আর এগুলো সব ছিঁড়ে হাতে নিয়ে ছেড়নি হয়ে গেছে, সেই জন্য আর নাঙ্গি কথাটা মুখ থেকে বের করতেই পারলো না। তো যাই হোক, ইয়ে ডার মুঝে আচ্ছা লাগা। ভিডিও শুরুতেই বললো আমি ওর রূপ নিয়ে পড়েছি। হ্যাঁ, অবশ্যই, কেন পড়বো না? মানে এইরকম হোয়াইটির মতো একটা আন্তর্জাতিক মঞ্চে ওই রকম পর চুলা পর পলকা পরে, এইরকম বেগুনের পোদের মতো ঠোঁটগুলোর মধ্যে এরকম করে লিপস্টিক লাগিয়ে, যখন কেমন লাগছে আমাকে বলে তো, এরকম একটা ফুটপাতিয়া জামা কাপড় পরে সেজে যখন এসে সে ওপিনিয়ন চাইছে যে বলো তো কেমন লাগছে আমাকে। তো আমার যেরকম লেগেছে আমি অনেস্টলি জানিয়েছি। তা ওর তো বলে দেওয়া উচিত ছিল যে শুধুমাত্র উত্তর দেবেন আমার যারা হাগু মুতুত খেয়ে ওয়াইটিতে বসবাস করেন, তারাই শুধু আমাকে দেখে আমার কেমন লাগছে সেটা বলবেন, বাদবাকি কেউ অনেস্ট রিভিউ দেবেন না। যদি বলে দিতিস তাহলে আমি আর বলতামই না। তো আমি যেটা দেখছি সেটা বলছি, তো তুই বলে দিতে পারতিস। আমি যেমন মুখের দিকে সত্যি কথা বলতে পারি না, তেমনি সত্যি কানে শুনতেও পারি না। তাহলে আর আমি বলতাম না যে তোকে স্যান্ডি সাহার থেকে একটু বেশি আর মন্টি রয়ের থেকে একটু কম ব্যাটা লাগছে। আহা গো ব্যাটা গো আমার। তো এই যে আমি তোকে দেখে আমার ওপিনিয়ন দিয়েছি, মতামত দিয়েছি, তাতে আমার বর কি করে এলো আমি এটা বুঝতে পারছি না। আমার বর এখানে কোথা থেকে আসলো? এই যে তুই বললি যে তোকে ব্যাটা লাগাতে আমার বরের কি? হ্যাঁ, অবভিয়াসলি আমার বরের কি? আমার বরের কি তোকে নিয়ে সমাজে হাত ধরে হাঁটতে হয়, নাকি তোকে নিয়ে গিয়ে বেডরুমে ছিটকিনি তুলতে হয় যে তোকে ব্যাটা লাগলো না তোকে অতিরিক্ত মেয়ে লাগলো? আমার বরের সেটা নিয়ে যা আসবে। এই যে তুই দিনের পর দিন প্রিয়াকে খৈনিকোর প্রিয়া বলেছিস, ওর দাঁত, ওর চেহারা, তারপর হচ্ছে গিয়ে
প্রীতি দন্তকলি, ওর দাঁত, ওর চেহারা, তারপর সীমার শরীরের কোথায় কতটা মাংস, কতটা চর্বি, এইগুলো নিয়ে বলেছিস আমাকে, আমার চেহারা নিয়ে বলেছিস। এই যে তোর গুন্ডি, মেমনি, তাদের মানে গুন্ডির শাশুড়ি, মেমনির মা, গোল্ড পাগলি, এদের যে চেহারা নিয়ে তুই বর্ণনা করেছিস, এগুলো কি তুই তোর বরের কথায় করেছিস? তোর বরের কি তাদেরকে নিয়ে সংসার করতে হয়? যে মানে তুই তোর যুক্তিতেই বলছি, তুই যেরকম বললি যে আমার রূপ নিয়ে কি তোর বরের সংসার করতে হয়, যে আমার রূপ নিয়ে তুই পড়েছিস। সবচেয়ে বড় কথা, আমি তো কারোর পেছনে পড়ি না, যারই পড়ি সামনে পড়ি, আর সেটা নিজের ইচ্ছায় পড়ি, নিজের ইচ্ছায় পড়ি। আমার বর কেন বলতে যাবে যে ওকে বেটা লাগছে না ওকে মেয়ে লাগছে? সেই প্রথম থেকে শুরু করে দেখ তো কার রূপ নিয়ে তুই না বলিস। হ্যাঁ, এই সে সমাধির আলকাত্রা বুড়ি থেকে শুরু করে গীতাদির যে মাথায় চুল কম, তার বয়স, তার চেহারা, তার ঠোঁট, তো তোর ঠোঁট কাটা, তো তোর কন্টেন্টের হিস্সা যদি একজনের কাটা ঠোঁট হতে পারে, তাহলে তোর এই ফেক রূপটা নিয়ে কেন বলবো না আমি? তোর এই সো কল্ড রূপের জন্য আমার বরের কি আদেও কোনো চিন্তা আছে, মাথা ব্যথা আছে? এত নিজেকে প্রায়োরিটি দিস কেন? হঠাৎ করে আমার বরকে ঢুকালি কেন? বুঝতে পারছি। তো এখানে প্রত্যেকটা মানুষকে তুই তার রূপ নিয়ে বলে গেছিস, রূপ দিয়ে মানে মানুষের চেহারা দিয়ে যে এটাকে নিয়েও যে কন্টেন্ট করা যায়, সে তো তোকে দেখেই শিখেছি। কাকে ছেড়েছিস তুই? না রিম্পা, দীপ্তিদি, কাউকে ছেড়েছিস? ভুলে যাচ্ছিস নাকি? আজকে বলছিস তোর রূপ নিয়ে পড়েছি। প্রত্যেকটা মানুষের শরীরের মানে কতটা মাংস, কতটা চর্বি প্রপোর্শনেট থাকতে হবে। ও প্রপোর্শনেট, তুই গুগল দাদু করে নিস। আমার শরীরে আমার গোস্ত কত কত চর্বি, সেগুলো নিয়ে তুই বলিস নি? এগুলোই তো তোর মানে কন্ট্রোভার্সির মেন ইউএসপি। সন্দীপের দাঁত থেকে শুরু করে সোমনাথের ডার্ক সার্কেল অবধি প্রত্যেকটা পুরুষের তুই নিয়ে কথা বলেছিস। এমনকি এমন পুরুষের এমন অঙ্গ নিয়ে কথা বলেছিস যে আর কি বলবো। এই যে তোর চম্পা ভাই, তার শশা কলাও তার বডির অংশ নয়, সেই শশা কলা নিয়েও তুই বলেছিস। এমনকি যে হাঁটতে চলতে পারে না তাকেও আলুর বস্তা বলেছিস। তো এটা তার চেহারার বর্ণনা করলি না তার চরিত্রের বর্ণনা করলি? কোনটা করলি? তোর কাছে আগে এই যে প্রসাধনী এগুলো ছিল না, তখন তুই কি করতিস? চোখে কাজল, হালকা লিপস্টিক দিয়ে ওই নাইটি পরে বসে বক বক করতিস, আর অন্যকে যখন সাজতে গুজতে দেখতিস তোর গা জ্বলে যেত। সেই জন্য তাদের সাজগুলো তোর কাছে উগ্র, তোর কাছে কুরুচিকর লাগতো। আজ তুই তোর সাজ দেখেছিস? তুই নিজের সাজগুলো ভালো করে লক্ষ্য করে দেখেছিস? দেখিস তোর ভালোবাসার মানুষরাই ওখানে গিয়ে লেখে যে এই রকম ডিপ লিপস্টিক দিও না, মানাচ্ছে না। তো তুই সবার রূপ নিয়ে সাজ নিয়ে বলে যাবি, হ্যাঁ, আর তোকে একবার যে তোর সামনে আয়না ধরেছি, ব্যাস তুই আর নিতে পারছিস না। নট ফ্যার। তো দেখ, তোর বর তোকে নিয়ে সংসার করে, সেটা তার মজবুরি, তার ইচ্ছা, তার চয়েস, সেটা তার ব্যাপার। তোর বর তোর পয়সায় খেয়ে বসে শুয়ে জীবন কাটাচ্ছে। তুই নিজেই বলেছিস তার যা ইনকাম তাতে জল গরম হয় না। তার মানে এই যে তোদের এলাহি খাওয়া দাওয়া, সেগুলো নিশ্চয়ই তোরই পয়সায় হয়। তো যে তোর পয়সায় খাচ্ছে সে তো তোকে নূরজাহান দেখতে পারে, তা সেটা দিয়ে আমরা কেন বিচার করব যে তুই কেমন অ্যাকচুয়ালি দেখতে? তুই যেমন সেটা আমরা তোর সামনে তুলে ধরবো। তুই যেমন, তোর বর তোর সাথে সংসার করছে মানেই তুই বিশ্ববন্দিত সুন্দরী হয়ে গেলি, এটার কোনো মানে নেই। তোর বরের কি মজবুরি আছে সেটা তোর বর জানে। তো তুই যে যুক্তিটা আমাকে দিলি যে তোকে যেমনই দেখতে হোক না কেন সেটা তোর বর বুঝে নেবে, আমার দেখার দরকার নেই, তাহলে সেই যুক্তিতেই তাহলে তুই ছেড়ে দে, মন্দিরাকে সোমনাথের ওপর ছেড়ে দে। মন্দিরা কেমন সেটা সোমনাথ বুঝে নেবে। তুই কেন দেখাতে যাচ্ছিস দুনিয়াকে? নাকি তোকে এই যে তুই দিনের পর দিন তোর গুন্ডার যে চিকিৎসার পেছনে পড়েছিলি, তোর কি সকালবেলা উঠে গিয়ে ওকে বাথরুমে ঢুকিয়ে ওর পটি পরিষ্কার করতে হতো? যে তুই ওর চিকিৎসা নিয়ে এত চিন্তিত যে ওকে হাঁটা, নিজের পায়ে দাঁড়াতেই হবে, উঠে নিজে বাথরুমে যেতে হবে, নিজের সব করতে হবে, সেটা কি তোকে করতে হতো না? তোর বউকে তো করতে হতো, ওর বউকে তো করতে হতো। তাহলে তোর এত মাথা ব্যথা কিসের ছিল? তো যেই যুক্তিতে তুই ওদের নিয়ে বলিস, সেই যুক্তিতেই আমি তোকে নিয়ে বলি, ঠিক আছে? দিস ইজ দ্য পার্ট অফ মাই কন্ট্রোভার্সি। তোর যেমন অন্যকে দেখে জ্বলে, তেমনি তুই বলিস আমিও অন্যকে দেখে, তুই যখন জ্বলিস সেটা দেখে আমি জ্বলি, সেই জন্য আমি তোকে বলবো। তো দিস ইজ দ্য পার্ট অফ মাই কন্ট্রোভার্সি,
ডু ইউ হ্যাভ এনি আপত্তি? টু হেল উইথ ইয়োর আপত্তি, ঠিক আছে? যা ভাগ এখান থেকে। তো এবার তুই বললি যে আমার বর নাকি আমার জ্বালা মেটাতে পারে না। তো আমার জ্বালা মেটাতে পারুক না পারুক, আমি তো আর কাউকে আই মিস ইউ বলি না, বা আমি তো বলি না এই শোনো না একটু পরকিয়া খেলবে, দেখেছিস বলতে শুনেছিস? শুনিসনি তো। আর যেটুকু বলছিস সেটুকু জানিস। এই যে কিছুদিন আগে তোকে একজন বলল যে তুমি না হিংসুটে, তার এগেনস্টে এই যে তুই জিজ্ঞাসা করলি, তখন সে কি বললো যে এগুলো পার্ট অফ কন্ট্রোভার্সি, এগুলো আমাদের বলতে হয়। তো তোরাও ভালো করে জানিস আমার চরিত্রে যে দাগটা তোরা লাগিয়েছিস সেটা জাস্ট তোরা কিছু পাচ্ছিস না সেই জন্য। তো এই জিনিসটা যেহেতু বিচারাধীন, তাই এটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না। জায়গা মতো বলেছি, জায়গা মতো যা হওয়ার হবে, সেই জন্যই তোর এত উছাল কুদ। আমি বুঝতে পারছি কষ্ট হচ্ছে, আহাগো বেটাগো আমার। অনুযায়ী যার বর তার বউয়ের জ্বালা মেটাতে পারে না, সেই আর কি এসে ওয়াইটিতে জ্বালা মেটায়। তো সেই যুক্তিতে তো সবচেয়ে বেশি তুই আর কি জ্বালা মেটাস। তুই তো দেখি সবাইকে নিয়ে জ্বলে পড়ে মরিস, তার মানে তোর বর একদমই তোর জ্বালা মেটাতে পারে না। অবশ্যই সেটা তুই বলেওছিস কাউকে, অবশ্য তুই সেটা মানুষকে বলেওছিস যে বর মেটাতে পারে না। সেই জন্যই দেখ প্রত্যেকটা মানুষ যখনই যাকে দেখিস তুই কোনো হাজব্যান্ড ওয়াইফ সুখে সংসার করছে, তুই জ্বলে পুড়ে যাস আর সেই নিজেকে জ্বালাস, সেগুলো ক্যামেরাবন্দি করিস আর সেখান থেকেই ইনকাম করে তোর এই অপারক বরকে তুই খাওয়াস। তো যাই হোক, এইবার এই যে তুই বললি যে কারোর রূপ কখনো কারোর কন্টেন্ট হতে পারে, তুই নিজেই বললি না? তাহলে দেখ এইবার তুই দেখ, তুই আমার বরের রূপকে নিয়ে পড়িস, আমার বরকে কেমন দেখতে সেটা নিয়ে পড়েছিস। তো সবার আগে বলি দেখ, পুরুষ চেনা যায় দৃঢ়তায়। এই যে তুই বললি না যে কী দেখে বিয়ে করেছিস, আমি যখন প্রথম দেখেছিলাম তখন আমি ক্লাস 2-তে পড়তাম। আমি যখন প্রথম দেখেছিলাম ক্লাস 2-তে বুঝতাম, তখন জানতামও না ভালোবাসা কী, ভালোবাসা কাকে বলে, খায় না মাথায় মাখে, বুঝতাম না। ওই যে তখন থেকে দেখেছিলাম, দেখ টিল ডেট এখনো অবধি দেখেছি। আর যতদিন না চোখের পাতাটা আমার বন্ধ হচ্ছে, চোখের ওপর দুটো তুলসী পাতা পড়ছে, ততদিন দেখে যাব, বুঝলি? এটা তুই বুঝবি না, এই ফিলিংসগুলো তুই বুঝবি না। যার বরের প্রতি ফিলিংস থাকে না সে বোঝে না। তোর তো অবশ্য দেখে শুনে বিয়ে করেছি বললি তুই, যে তোর দেখে শুনে বিয়ে হয়েছে, তোর কি এমন অভাব ছিল, তোর অভাবের জন্য তুই বিয়ে হয়েছে। কিন্তু দেখ এই যে আমি কথাগুলো তোকে বলছি, নেপথ্যে সামনে আমার বরের কিছু ছবি তোকে দিচ্ছি, দেখ দেখে নে, তাহলে বুঝে যাবি রূপ কাকে বলে। দেখ হ্যাঁ কী বলতো, আমার বর রোদে বেরিয়ে জলে ভিজে তেতে পুড়ে নিজের মুখটা পোড়ায়, যাতে আমি আর আমার সন্তানরা সবাই এসি ঘরে বসে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমাদের যা যা টুকটাক স্বপ্ন পূরণ করার জন্য সে রোজ নিজের মুখটা পোড়ায়। কিন্তু এদিকে তোর বরের অবস্থা দেখ, সারাদিন এসিতে দাঁড়িয়ে থাকে, নিজের ইনকাম বাড়ানোরও কোনো একটুও তার ইচ্ছা নেই। সে ওখানে সারাক্ষণ এসির মধ্যে দাঁড়িয়ে থাকে। তো এসির মধ্যে ওরকম 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ালে না প্রত্যেক কটা মানুষেরই স্কিন দেখতিস আরও অনেক ভালো হয়ে যেত। আমার বরের মতো এরকম রোদে পুড়ে কাজ করলে তোর বরের অবস্থা দেখতাম। আজকে তোর বর সারাদিন এসিতে দাঁড়িয়েও এইটুকু ইনকাম করতে পারছে না যাতে তুই একটু ভালো সুখে থাকতে পারিস। তোকে একটু বেশি ভালো সুখে থাকতে হলে নিজেকেই ইনকাম বাড়াতে হচ্ছে। বলেছিস তুই নিজেই, ডবল ইঞ্জিন লাগিয়ে দিচ্ছি। এই যে যেমন তুই এই যে আমাকে নিয়ে ভিডিও করতিস না, আরও অনেক বিষয় নিয়ে তুই ভিডিও করতিস না, আজকে তোকে করতে হচ্ছে, কারণ তোর বরের মুরদ নেই। তোর বর ওই যে এসির মধ্যে দাঁড়ানো ওইটুকুই শিখেছে, কিন্তু আরও যদি ইনকাম বাড়াতে হয় কি করতে হবে সেটুকু মাথা না খাটানোর তার ইচ্ছা আছে, আর নাহি সে শরীর খাটাতে পারবে। তো এটা পুরুষ মানুষ, এটা পুরুষ মানুষ। তো আমি আমার মানে ওই রকম তোর ওই মাকাল ফলের মতো দেখতে বরের থেকে আমার বরকে অনেক বেশি কুর্নিশ জানাই। আর আমার বরের মতোই আরও অনেক যারা রয়েছে, যারা রোদে পুড়ে তেতে নিজের সংসারের জন্য ইনকাম করছে, যাতে তাদের সন্তান আর স্ত্রী সুন্দরভাবে থাকতে পারে, এসিতে থাকতে পারে। এই যে আমার দেখ অবস্থা, দেখ একটা বাড়ি খালি পড়ে রয়েছে, তার সত্ত্বেও এইরকম একটা সোসাইটিতে আমাকে ভাড়া করে আমাদের নিয়ে এসছে। কেন? কারণ এখানে সুইমিং পুল, জিম, বাচ্চাদের খেলার জায়গা, সুন্দর খোলামেলা জায়গা, গেটেড সোসাইটি, একেবারে সিকিওর, এইরকম একটা সুন্দর জায়গায় আমাদের যাতে রাখতে পারে, আরও এক্সট্রা খাটছে এখানকার ভাড়াটা জোগাড় করার জন্য। তাহলে বোঝ কার বর বেশি সুন্দর তোর মনে হয়? ওই রকম সৌন্দর্য দিয়ে কী লাভ? আর আমার বরের সৌন্দর্য দেখে নে একটুখানি। হ্যাঁ, আমি যখন বিয়ে করেছিলাম তখনকার কথা ছাড়, তুই দেখে নে আমার বরের। হ্যাঁ, এখন সেই মানুষটা তাকে এক্সট্রা খাটনি করতে হচ্ছে সেই জন্যই। কিন্তু পুরুষ মানুষ
তার রং দিয়ে বিচার হয় না। আর টল ডার্ক হ্যান্ডসাম, তোর মতো সাদা পাটালিওয়ালা, চারপাশে যাদের সাদা পাটালি দেখেছিস, যেসব পুরুষদের যে সাদা পাটালি, তারা বুঝবে কি করে যে আসলি মার্দ কাকে বলে। সেই জন্য তুই বুঝিসনি, আজ অব্দি বুঝিসনি যে আসলি মার্দ কি হয়। কি বললি আমার বরকে নিয়ে, কোনো যায় আসে আমার? ওই রকম মরচেকে আমি কুর্নিশ জানাই। আমার যার বরদের ওরকম মরচে আছে না সংসারের জন্য, তাদের কুর্নিশ জানাই। আমার বরের আমার কাছে কতটা সম্মান সেটা সারা ওয়াইটি জানে। একবার বলেছিল যে এই যে তুই যাদের গুন্ডাগুন্ডি বলছিস তাদের নিয়ে ভিডিও করতে না, তো তুই বললি যে নাম ধরার কি ক্ষমতা নেই, ভয় পাচ্ছিস, অনেক জায়গায় দৌড় করিয়েছে। না রে, ফুল ইনফরমেশান দিস না। একবারই একটা জায়গায় আমি গেছিলাম, বুঝতে পেরেছিস? আর নাম ধরে, আমি তো ওদের নাম ধরে ধরেই ভিডিও করতাম, কিন্তু তারপর আসলো স্ট্রাইক। তো স্ট্রাইকের পরেও কি আসল নাম নিয়ে কেউ ভিডিও করে? তুই তো ভালো করে জানিস। তুই জানিস না? তো সেই জন্য তাও দেখ, ওদের নিয়ে রোস্টিং করেছি, ওদের ছবি লাগিয়ে করেছি, ওদের নিয়ে যা বলেছি। আর তুই যেটা বললি না যে একটা কাল্পনিক চরিত্রের কথা, সেই কাল্পনিক চরিত্রের কথা তুই যখন আমায় জিজ্ঞাসা করেছিলি তখনও তোকে বলেছি আমি যে ভুল করছো। আমার ক্যারেক্টার, যার কথা আমি বলেছি, তার ধুমধাম করে বিয়ে হয়েছে। তুমি যার কথা বলছো তার কি ধুমধাম করে বিয়ে হয়েছে? যখন তুই লাফাতে লাফাতে আমাকে জিজ্ঞাসা করতে এসেছিলি, তুই তো বলেছিস তোর কাছে নাকি কল রেকর্ডিং আছে, দে সবাইকে শোনা। তুই জানিস যে যেটা আমি বলছি সেটাই সত্যি। যদি সত্যি এরকম কোনো আমি বলতাম যে হ্যাঁ এটা আমি ওদের নিয়েই বলেছি, তার তোর সাথে আমার কথোপকথন হতো এতদিনে, তুই সেটা শুনিয়ে দিতিস। আর এরকম অনেকগুলো পয়েন্ট আমি বলেছিলাম, ঠিক আছে? তো সেটা সম্পূর্ণ, তুই যে কর্মার কথা বলছিস না, আমার কর্মা একদম ঠিক আছে। তবে হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই ভুল ছিল। কারণ এই যে দেখ, তোকে বারবার করে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে ওদের সম্পর্কে যে কথাগুলো বলছিস সেগুলো ঠিক বলেছিলি 200%, আমার কাছে প্রমাণ আছে ওগুলো ঠিক। তোর ওই কথা যাচাই না করেই বিশ্বাস করে নিয়েছিলাম। এটা তো অবশ্যই তার তো ফল নিশ্চয়ই থাকবে। তাই জন্য দেখ, তোর কথাতেই দাদা এসো বলেছিলাম, সেই জন্য আজ আমার চরিত্র কোথাও না কোথাও দাগ উঠছে। তো অবশ্যই যেরকম কর্মা, এটা অবশ্যই কর্মা, সেটা তোর সাথে করে নয় অবশ্যই, কিন্তু সেই কর্মা দিয়েই কর্মা আমি নিশ্চয়ই ধুয়ে দেবো। নতুন করে এমন কর্মা করব যে আমার সম্পর্কে এই যে কথাগুলো, সেগুলো সমস্ত কিছু যে সত্যি না মিথ্যে, সেগুলো জায়গা মতো তোরাই বলতে বাধ্য হবি, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমি আবারও বললাম, বিচারাধীন বিষয় নিয়ে বলার কোনো দরকার নেই। এই যে তুই আমার বরকে মরচে পড়া বলছিস, এটাও কিন্তু এটা একজনের কাছ থেকে ধার করেই বলছিস, যে কিনা নিজে সারাক্ষণ ওই যে এসি রুমের মধ্যে বসে থাকে, এসি রুমে বসে বসে অট্টালিকা বাড়ি হাঁকিয়েছে, তারই থেকে ধার করে নিয়ে বলছিস। কিন্তু দেখ, সারাক্ষণ এসি থেকেও সে নিজের ছুলি আটকাতে পারলো না, তারও সারা মুখে পুরো মরচে পড়ে গেল। সে ফর্সা, সেটা আলাদা বিষয়। তো এই যে রূপ বলছিস না, এই যে তোর যে ঘোড়ার মতো যে মুখ শেপটা, তুই মায়ের পেট থেকে নিয়ে এসছিস। আর আমার বরের গায়ের রঙটা সেও তার মায়ের পেট থেকে নিয়ে এসছে। কিন্তু কি বলতো, পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের সাথে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম এই কথাটা জুড়ে আছে, যেটা তুই জানিসই না, তুই দেখিসই নি, সেই জন্য বুঝিস না যে টল ডার্ক হ্যান্ডসামের মহিমাটা কি। আমি যখন আমার বরকে বিয়ে করেছিলাম, তাকে পুরুষ জেনেই বিয়ে করেছিলাম, আর আজও জানি সে পুরুষ, ব্যাস, দ্যাটস ইট। যে সময় ভালোবেসেছিলাম তখন রূপ গুণ বিচার করার মতো আমার ক্ষমতা ছিল না, তখন জানতামও না পরবর্তীকালে সে কি করবে, আদৌ সে আমাকে খাওয়াতে পারবে কিনা, ওইসব কিছু চিন্তা করিনি। ভালোবেসেছি, তার হাত ধরেছি, আজ এখন অবধি রয়েছি, আর সারা জীবন রইব। ওই যে বললাম, যতক্ষণ না চোখে তুলসী পাতা নাকে তুলক বোঝা হচ্ছে, ততক্ষণ অবধি দেখবি এরকমভাবেই চলবো। তো যাই হোক, তুই যে বললি যে কারো রূপ নাকি কন্টেন্ট হয় না, তো আমার তো সাজগোজও কন্টেন্ট। তুই যেমন বলি তোর সাজগোজ নাকি আমার কন্টেন্ট, তো দেখ আমার সাজগোজও কিন্তু তোর কন্টেন্ট হলো। সেক্ষেত্রে তুই বলছিস আমি নাকি ঠিকমতো লিপস্টিক লাগাতে পারি না। তো এই যে লিপস্টিকটা লাগিয়েছি, দেখ প্রথম যখন লাগালাম তুই বলে আমি লিপস্টিক লাগাই না খাই, হ্যাঁ এই যে দেখছিস না লিপস্টিকটা লাগিয়েছি, হয়তো তোর মনে হচ্ছে আমি ঠিকমতো লাগাতে পারিনি, কিন্তু এই যে মাঝখান থেকে দেখছিস না যে টুকটাক করে যাওয়া আসা করছে, সেরকম টুকটাক করে যাওয়া আসা করতে করতে কখন ধরে চুমু খেয়ে নেয়, তাকে চুমু খেতে হয়, বা সে আমায় চুমু খায়, তাকে আদর করতে হয়, এগুলো তুই বুঝতিস। যদি তোকে এরকম করার মতো কোনো মানুষ থাকতো, তোর যদি বাড়িতে একটা থাকতো যে কিনা দুম করে এসে তোকে জড়িয়ে ধরে জোর করে তোর ঠোঁট সামনে থেকে টেনে নিয়ে চুমু খেত,
মামি বলে বা মা বলে, তাহলে তুই বুঝতিস যে মাদের লিপস্টিক সবসময় ঠিক থাকে না, সবসময় ঠিক থাকে না। এখন এই যে বসে বসে ভিডিও করছি, আমি হুট করে উঠে যেতে হতেই পারে। আচ্ছা চলো যাচ্ছি, চলো। তো এই যে ভিডিও করতে করতে উঠতে হয়, এখন অন্য কারণ উঠতে হলো, অন্য সময় গিয়ে কোথাও খেলতে খেলতে লেগে গেলে ভুলাতে হয়, আদর করতে হয়, সবসময় টাচ আপ করার কথা মনে থাকে না। তো যাই হোক, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তোর যে বাড়িতে যে আছে, তোর যে সন্তান আর কি, তাকে তো তুই যখন ভিডিও করিস তাকে গলায় চেন পরিয়ে বেঁধে রাখিস আর তাকে ভয় দেখিয়ে রেখে দিস যে সে যাতে কিছু না বলে। সেটা তুই বুঝতেই পারিস না যে মানে দুপায়ে হেঁটে চলা সন্তানরা কীরকম করে আর তাদের মাদের কত অ্যাডজাস্ট করে তারপর গিয়ে এখানে ভিডিও করতে হয়। তো যাই হোক, তুই বললি যে আমাকে নাকি রাস্তায় পেলে মানুষ মেরে নাকি বাবার নাম ভুলিয়ে দেবে। তো ভাই, আমি তো সারাক্ষণ রাস্তাঘাটে বেরোই, আজ পর্যন্ত আমি দেখলাম না কেউ আমাকে এগিয়ে আসলো বাবার নাম ভোলাতে। এবার তোকে গেছিল, যাকে যাকে মানুষ গেছিল প্রশ্ন করতে, তখন তো অন্য একজনকে সামনে টেনে দিয়েছিলি, অন্য একজনের আড়ালে লুকিয়ে পড়েছিলি। তো ওই জায়গাটা যদি সেরকম না হতো, সেরকম মার তুইও খেতিস হয়তো। তো তোর তো বাবার নাম আর ভোলাবো কি? তুই তো কখনো বাবা লোকনাথ, কখনো কৃষ্ণ, কখন যে কাকে বাবা বলছিস, কখন কাকে কোলে নিয়ে বসাচ্ছিস, কখন কাকে জাঙ্ঘাতে বসাচ্ছিস, তোর তো ঠিকই নেই। তোর আবার কি বাবার মর্ম তুই বুঝবি রে? তো যাই হোক, এরপর আসলো তোর বান্ধবীর কথা। তুই বলি ওকে আমার বান্ধবী বলিস না, ও হচ্ছে আমার জীবনে শনি। তুই বান্ধবী বলে পরিচয় করিয়ে দিয়েছিলি, নাহলে আমরা জানবো কি করে যে কে তোর বান্ধবী? আর তুই এখন শনি বলে পরিচয় করেছিস। বোঝ, তাকে নিয়ে মানে বলতে গিয়ে তোর এমন জ্বালা উঠে গেল যে তুই সেই শেষমেশ আমার বাচ্চাকে ঠিক টানলি। তো যে কথাগুলো বলেছিস সেগুলো জায়গা মতো গিয়ে প্রমাণ দিস, সেগুলো জায়গা মতো গিয়ে, তোর কাছে যদি প্রমাণ থাকে তুই জায়গা মতো গিয়ে দিস, তাই না? দেখ, আমি কতদূর পড়াশোনা করেছি, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আজ পর্যন্ত আমি বলিনি আমি কতদূর পড়াশোনা করেছি, আদৌ করেছি কি না আমি কোনোদিনও বলেছি? আমি তো সবসময় বলেছি যে আমি অত পড়াশোনা করিনি, এরকম স্টেটমেন্ট আমি দিয়েছি। কিন্তু তার সত্ত্বেও দেখ, আমার শিক্ষার পরিচয় আমার কথাবার্তাতেই পেয়ে তুই আমাকে বলছিস হ্যাঁ তুই শিক্ষিত। বাট তোকে দেখ, তুই নিজে মুখে বলেছিস আমি MA, আমি BEd, তার সত্ত্বেও লোকে তোর সার্টিফিকেট দেখার দাবি করে। মানে এখানেই বুঝতে পারছিস তো যে তোর যে শিক্ষাটা হয়নি। এটাই বললাম। আর ডিস্টেন্স এডুকেশান, হ্যাঁ, কে বলেছে তোকে গ্র্যাজুয়েশন ডিস্টেন্স থেকে করা যায় না? অবশ্যই করা যায়। তুই কোন যুগে পড়ে রয়েছিস? এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও যখন মানুষ মানে ওপেন ইউনিভার্সিটি থেকে দেয়, সেক্ষেত্রেও মানুষ ডিস্টেন্স থেকে দিতে পারে। ডিস্টেন্স থেকে পড়াশোনাটা করতে পারে, তারপর পরীক্ষা সেন্টারে গিয়ে দিতে হয়। কত জানিস তুই? তা যাই হোক, এবার তুই আমার ঠোঁট নিয়ে বললি। আমি তোকে বলেছি যে তোর ঠোঁটটা কেমন দেখতে। তো এই যে তুই বারবার একটা কথা বলিস যে হায়না বেবুনের দল আমার পেছনে পড়েছে, হায়না বেবুনের দল আমার পেছনে পড়েছে, আমি বুঝতে পারি যে তুই হায়না বেবুন কি জানিসই না। হয়তো হায়নাটা বুঝিস, বাট বেবুন যে একটা জন্তু যার পোত্তা তোর ঠোঁটের মতো, সেটা তুই জানিসই না। সেই জন্য তাই জন্যই তুই বললি যে আমি নাকি তোকে বলেছি তোর ঠোঁট বেগুনের মতো। বেগুন বলিনি, বেবুন বলেছি, বেবুনের পোদ। তো যাই হোক, তুই যে গরুর পেছন এত ভালো করে দেখিস, আমি তো এটা জানতাম না। এটা তো আমি একদম জানতাম না। আমি সত্যি কথা বলতে আমি গরুর গোবর দেখেছি, গরুর পেছন কোনোদিন ওরকমভাবে দেখিনি, বিশ্বাস কর, কোনোদিনও দেখিনি। তো এই যে বেবুন, এর যে পেছনের কালারটা, এ তো মানে কি বলবো, ভগবান আলাদাভাবেই তৈরি করেছে, সেই জন্যই হয়তো সবার দৃষ্টি আকর্ষণ করে। তো সেই জন্য আর কি ছবিতে দেখেছি, ভিডিও দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফিতে, তাতেই আমি দেখেছি যে তোর ঠোঁট আর ওর পোদ কোনো রকম ডিপ লিপস্টিক লাগাস আর করে যখন কথা বলিস একদম তাই লাগে। বুঝতে পেরেছিস? তো যাই হোক, তুইও আমার মুখ নিয়ে কম কথা বললি না। কীরকমভাবে আলু কতটা থেতলে, কীরকমভাবে করলে, তুই যে কথাগুলো বলছিলি না, আমি ভাবছি, মানে আমি বিশ্বাস করে আমি ভাবছিলাম যে তোর আমার কথায় ঠিক কতটা জলে, যে তোর এই ভিতরকার রাগগুলো এরকম আলুর ওপর মিটাবো, এখানে থ্যাতলাবো, ওখানে থ্যাতলাবো, সেখানে থ্যাতলাবো করে আমার মুখে শেপ আনবি। আমি শুধু দেখছিলাম আর লিটারেলি হাসছিলাম। শোনা, এইখানে না তোর ওই যে কি একটা হাসি আছে না, ওই চিমালি মার্কা যেটা, ওটা একটু বসিয়ে নি, তোর মতো চিমালি করতে পারবো না। হ্যাঁ, তা তুই যে বললি আমাকে যারা দৌড় করেছিল আমার তাদের নামও আমি নিতে পারি না। এই যে একটা জায়গায় যেখানে আমি গেছিলাম, দৌড় করিয়েছিল, ঠিক কথা বলছি, দৌড়ে গেছিলাম। তো সেক্ষেত্রে আমি নিজেই বলেছি দৌড়ে গেছিলাম। তো সেখানে আমি যদি না জানতাম, আজ পর্যন্ত কেউ জানতেও পারতো না, কেউ জানতে পারতো না। বাট তোকে কোথায় কোথায় দৌড়াতে হয়েছে তুই কি বলেছিস? বলিসনি তো। এই যে গেলি
বাবাকে সাথে নিয়ে হাইকোর্টে, বললি বই কিনতে গেছিস। সত্যি বই কিনতে গেছিলি? তুই তো ভালো করে জানিস কি কিনতে গেছিলি। বই নাকি কদবেল নিতে গেছিলি মনে হয়। যাই হোক, তুই বললি যে আমি ওদের নাম নিই না। আর সেটা শুধু বললি না, তুই বললি যে এখন আমাকে ওদের দরকার তোর বিরুদ্ধে। তো সবচেয়ে বড় কথা, আমাকে ওদের কোনো রকমভাবে প্রয়োজন নেই, না ওদের আমাকে প্রয়োজন আছে। সেটা আমাদের মধ্যে শুধু কন্টেন্টের টু কন্টেন্ট যা হয়েছে যেটুকু হয়েছে, আমাকে ওদের কোনোই প্রয়োজন নেই। যদি প্রয়োজন পড়তো তাহলে অবশ্যই হয়তো আমার সাথে যোগাযোগ করতো। যখনই দরকার পড়েছে ওরা কিন্তু আমাকে যোগাযোগ করেছে। আমি ওদের কোনোদিনও আজ পর্যন্ত যোগাযোগ করিনি, সেটা ওরাও জানে। যে ওপেন ক্যামেরায় বলছি না, ভিডিওয় বলছি, কারণ আমি জানি যে যদি আমি মিথ্যে বলি তাহলে ওদের প্রচুর মানুষ আছে, ওরা যদি বলে যে দেখো তো মিথ্যা কথা বলছে, এটা একটু শো করে দাও তো যে ইনি আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমি জানি তারা শো করে দেবে। সেই জন্য আমি কখনোই মিথ্যা কথা বলবো না। আর এটা সত্যি কথা, ওরাও জানে যে ওরা আমার সাথে যোগাযোগ করেছিল, আমি কোনোদিনও যোগাযোগ করিনি। কিন্তু 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 দেখ, তুই যে বলি না যে দরকার ওদের ভয় হ্যানা ত্যানা, তো এই ভয়টা পেয়েছিল কে বলতো? যে ল্যাংড়া ত্যাগী বলে তোরই সাথে একই সাথে ভিডিও করতো, সে ভিডিও ফুটেজ দেখিয়ে ভিডিও করেছে। তার আর কাল্পনিক চরিত্রটা কিন্তু, কাল্পনিক যে চরিত্রটা যেটা বলছে সেটা মানে আদালতে 2 মিনিট লাগতো না বুঝতে যে ঠিক কার জন্য বলছে, কারণ তার পা নড়ে, তাদের ভিডিও থেকে ফুটেজ তুলে ল্যাংড়া ত্যাগী বলে সে দেখিয়ে দিয়েছিল। সে কিন্তু তার নামে কিন্তু ভীষণ স্ট্রং কেস তৈরি হয়, কিন্তু সে দেখ নিজের স্বার্থে ওদের সাথে যোগাযোগ করে সে সাইড হয়ে গিয়ে তোকে কেসটা খাইয়ে দিল। আর ওরাও দেখলো যে হ্যাঁ তোকে সাহায্য করতে ওকে লাগবে, তাই জন্যই তার সাথে যোগাযোগ করেছিল। বুঝতে পারছিস কে কাকে যোগাযোগ করে? হাসি পাচ্ছে না, এই যে হাসলি না, এটা নিজের ওপর একটু হাস, একটু নিজের ওপর হাস। যে ভিডিও ফুটেজ সহ দেখালো ল্যাংড়া ত্যাগীর পা নড়ে, তার কিচ্ছু হলো না। এদিকে তোর গুন্ডাগন্ডি করে মানে আদালত বুঝে গেল যে কে গুন্ডা কে গুন্ডি। বুইরা তোতা পাখি উর্ফি জাবেদ, কিরে তুই কারোর রূপ নিয়ে কারোর চেহারা নিয়ে বলিসনি কথা বলিসনি? তা তুই বললি যে হ্যাঁ তুই আমাকে নিয়ে ভিডিও কর, তোর তো আমাকে ছাড়া ভিডিও না করলে তো হবেই না, চলবে না। দেখ সবচেয়ে বড় কথা কি বলতো, এটা সারা ওয়াইটি দেখছে যে কার চলবে আর কার চলবে না। আমি সারাদিনে হয়তো একটা ভিডিও দিচ্ছি, বা বড় জোর 2টো চ্যানেল, তাই জন্য দুটোতে দুটো দিচ্ছি, কখনো তাও দিচ্ছি না। এমনও হয় যে ব্লগিংও অনেক সময় করতে পারছি না, কারণ আমার কাছে আমার সংসার, আমার বাড়ি ঘর, আমার নিজের সমস্ত কিছুর প্রায়োরিটি অনেক বেশি। তো আর এদিকে তুই বলছিস যে তোর বেশি পয়সা দরকার, তার জন্য ডবল ইঞ্জিন লাগিয়ে দিয়েছিস। তাহলে দেখ সংসার চালাতে কার টাকা লাগে, এটা তো মানুষের কর্ম দ্বারাই মানে প্রমাণিত হয়ে যাবে। যে আমার যদি সত্যি সংসার চালানোর জন্যই ইউটিউব করতে হতো, তাহলে তো আমিও তোর মতো ডবল ইঞ্জিন লাগাতাম, বা আমার যে 2টো ইঞ্জিন রয়েছে সে দুটোকেই ঠিকঠাকভাবে কাজ করাতাম। একটা সময় ছিল, সে সময় দিনে 3টে ভিডিও দিয়েছি, কিন্তু এখন একটাও দিতে পারছি না, একটাও দিই না। কারণ আমি এটা নয়, যদি আমার সত্যি সংসার চালানোর জন্য হতো তাহলে আমাকে সেই 3টে দিতেই হতো, যেভাবেই হোক, কারণ নাহলে সংসার চলবে কি? আমি সংসারটা চালাচ্ছি, তাই ভিডিওটা কম দিতে পারছি। তুই ভিডিও দিচ্ছিস বেশি, কারণ তোকে সংসার চালাতে হবে। ডিফারেন্সটা বোঝ। এবার তুই তোর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যা খুশি বলতে পারিস। দর্শক যারা আছে, যারা লজিক্যালি বোঝে, তারা বুঝবে যে আমার ভিডিওর কোয়ান্টিটি দেখে বুঝতে পারবে যে আমি কত সংসার চালানোর জন্য ইউটিউব করছি। তারা বোঝে না, সবাই এখন জানে যে কে কত টাকা ইনকাম করে এই ওয়াইটি থেকে। আমি না জানুক আর দর্শকরা না জানুক, তুই তো জানবি। দেখ গিয়ে দেখ, গত 2-3 মাসে দেখ যেখান থেকে আমি যা ভিডিও করেছি তাতে কটা টাকা ইনকাম হতে পারে। আর আমার ব্লগ চ্যানেলগুলো দেখবি, সেখানে দেখবি যে আমার মানে কত টাকা খরচা হতে পারে, মোটামুটি একটা আইডিয়া করবি, তাহলে বুঝবি। তো যাই হোক, তুই তো ভিডিও করা মানে ইউটিউব ছাড়বি সারাক্ষণই বলছিস আমি ছাড়ছি করে করেও ভিডিওর পরিমাণ বাড়িয়ে যাচ্ছিস। আর তুই বলছিস যে তোর বরের ভদ্রতা, মানে ওই যে মিটআপে যেটা গিয়ে হয়েছিল সেটা ভদ্রতা, তোর বর যে কতটা ভদ্র তার মুখোশ ছিঁড়ে দিয়েছিল তোর ওখানেই যাওয়া মিটআপের যারা ছিল, যারা সে সময় তোর পাশে ছিল, তারা তোর বরের মানে ভদ্রতার মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছিল। আর তাছাড়া তোর এই চম্পা দাদা, সে তো বলেই ছিল মিটআপে যারা দূর থেকে এসেছিল তার সাথে তোর বর কোথায় কি করেছে। হ্যাঁ শুনেছি তোর বর নাকি কি জানি বাবা। তো আমার ওসব নিয়ে যাওয়া আসে না, কারণ সে যে কি সে তো জানি। কিন্তু হ্যাঁ, ওই মিটআপে দাঁড়িয়ে যারা তোর বরকে পাশ থেকে দেখেছে
তারা তোর বরের আসল চেহারা মুখোশ টেনে খুলে দেখিয়ে দিয়েছে সে যে কত বড় মানে পুরুষ। সেই জন্যই তো নাম পেয়েছে ওয়াইটিতে ভেরু। তো যাই হোক, তুই বললি যে পুরুষত্ব, যে আমার বর বলেছে যে তোর বর পুরুষই নয়, তোর আমার বর কি প্যান্ট খুলে চেনটা খুলে দেখেছে? দেখ, তোর কাছে না পুরুষত্ব শুধু প্যান্টের চেনের মধ্যেই সীমাবদ্ধ। তুই মনে করিস যে প্যান্টের ভেতরে কিছু আছে মানে, ঝুনঝুনি আছে মানে, তার মানেই সে পুরুষ। তো সেই যুক্তি দিয়ে দেখতে গেলে তো হয়তো স্যান্ডি মন্টি সবারই প্যান্টের ভেতরে একটা করে ঝুনঝুনি থাকবে, বাট সেই ঝুনঝুনিটা কি মানে ঠিক পুরুষ বলার মতো সেরকম কি? তাকে কি আমরা পুরুষ বলে বলি? তাদের পুরুষ বললে তাদের খুব ভালো লাগবে, তারাও জানে যে তারা অ্যাকচুয়ালি মনে প্রাণে কি, বুঝতে পেরেছিস? তো আমার বর ভালো করেই জানে যে প্যান্টের ভেতরে ঝুনঝুনি থাকলেই সে পুরুষ হয়ে যায় না, সে পুরুষ হয়ে যায় না। পুরুষত্ব মানুষের দৃঢ়তায় আসে, দৃঢ়তা দিয়ে পুরুষ চেনা যায়। যেখানে যার বউকে ডবল ইঞ্জিন লাগিয়ে দিতে হচ্ছে আর সে বসে বসে এসির মধ্যে হাওয়া খাচ্ছে, সে পুরুষ। তো তোর বরের প্রতি যেমন ফিলিংস নেই, তোর বরেরও তোর প্রতি ফিলিংস নেই। সেই জন্যই আর যেখানে যা হয় কোনোদিনও তোর বর সেটা নিয়ে কোনো প্রতিবাদ করে না। আচ্ছা, এই যে শুনেছিলাম যে সবার সামনে তোর এক ননদ তোকে থাপ্পড় মেরেছিল, তোর বর প্রতিবাদ করেছিল? আমার মনে করেনি। সেই জন্যই ওয়াইটিতে লাইভ খুলে কাঁদতে বসে পড়েছিলি আর শ্বশুরবাড়ির পিন্ডি চটকেছিলি, ভুলে গেছিস সেগুলো? আমরা কিন্তু ভুলিনি, অনেকেরই মনে আছে। তো তখন প্রতিবাদ করেছিল কি, যে বললি যে আমার বর ফানুস। হ্যাঁ, অবশ্যই ফানুস, আমার বর ফানুস। যেই দেখে বউয়ের ওপর বিন্দুমাত্র কোনো কোথাও ভুল হচ্ছে সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। আর এটাই প্রত্যেকটা পুরুষ মানুষের হওয়া উচিত। তোর বরের মতো সবাই নাকি বসে দেখবে আর অপেক্ষা করবে কতক্ষণ তুই কি কিছু বলবি? তা এই যে তুই বললি যে মিটআপে সবাই চিৎকার করে করে তোর সম্পর্কে যা বলেছে, তোর বরের কোনো যায় আসে না, কারণ তোর বর জানে যে তুই কি। তো সেই যুক্তিটা আমার বড় জানে আমি কি। বাট এই যে ভদ্রতার কথা বলি না, ভদ্রতা হচ্ছে গিয়ে একটা সুযোগ দেওয়া। যেহেতু তুই একজন মহিলা, তাই জন্য একটা সুযোগ দেওয়া যে যাতে করে পরবর্তীকালে নিজের আর কি বিবেকের কাছে ঠিক থাকা যায় যে হ্যাঁ, আমি একটা চেষ্টা করেছিলাম। আমার বর সেটাই চেয়েছিল যে আমি একটা চেষ্টা করেছিলাম যে একটা মহিলাকে তার বিরুদ্ধে কোনো কড়া স্টেপ নেওয়ার আগে যদি সেই জিনিসটা অন্যরকমভাবে কোনোভাবে কিছু করা যায়, তাই জন্য বা অন্যরকমভাবে করা যাক না যাক, অ্যাটলিস্ট তাকে জানানো, তাকে একটা সুযোগ দেওয়া যে এই যে এটা হতে চলেছে, তোমরা এটা তার জন্য তোমাদের কি মতামত, তোমরা কি তৈরি আছো সেটা। তো তোরা যা উত্তর দেওয়া দিয়েছিস সেই ভদ্রতাটাকে দুর্বলতা ভেবে যা করার চেষ্টা করেছি। তুই বললি নিটফল 0, সেটা তোর সময় বলবে নিটফল 0 কি 0 না। এই যে তুই বললি আমার বর নাকি তোর বরের কাছে আমার চরিত্র যাচাই করতে গেছে, সত্যি কথা? তাহলে তো মানে আমার কি তোর বরের সাথে অ্যাফেয়ার হয়েছিল নাকি যে তোর বরের কাছে জিজ্ঞাসা করতে যাবে আমার যে তার বউয়ের চরিত্র ঠিক কি ঠিক না? এটাই তো বুঝতে পারলি না। এই জায়গাটাতেই তো তোরা ভুল করে ফেললি যে অ্যাকচুয়ালি আমার বর আমার জন্য যায়নি, তোর জন্য গেছিল। এটাই তার ভদ্রতা, বুঝলি? বাট ঠিক আছে, সেই ভদ্রতা তুই যা দাম দিয়েছিস তোকে তো সেই দাম চুকাতে হবে। বাট আমরা এই যে কর্মার কথা বলি না, আমরা আমাদের কর্মার কাছে একদম পরিষ্কার থাকলাম। আমার বর আমি কিন্তু চাইনি, আমি কিন্তু সত্যি কথা বলতে চাইনি, আমি তোকে কোনো সুযোগই দিতে চাইনি। বাট ওই যে বললাম, আমার কাছে আমার বরের মানে কথার প্রচুর দাম, সেই জন্যই এই কাজটা করা হয়েছে। তো যাই হোক, তুই এবার আমাকে সাবধান করছিস যে এই যে শিক্ষিত অফিসার তার সাথে আমি তো না লাগি। তোর কি, তুই কি তার এখন দালাল হয়েছিস? সে কি তোকে অ্যাপয়েন্ট করেছে, হায়ার করেছে? আমি তার সাথে লড়তে পারবো কি পারবো না সেটা আমায় বুঝে নিতে দে। তুই পারিসনি বলে আমাকে তোর মতো ভাবছিস কেন? তোর মতো খোঁড়া ল্যাংড়া যুক্তি নিয়ে আমি চলি নাকি যে আমি তার সাথে পারবো কি পারবো না সেটা আমি বুঝে দে। আমি এখনো লড়লাম না, সে এখনো লড়লো না, তার মধ্যেই তুই যুদ্ধবিরতির ঘোষণা করে দিচ্ছিস কোন হিসাবে? হ্যাঁ, মানে আমি যে তাকে যুক্তি দিয়ে বলছি, বুঝতে পারছিস সেই যুক্তিগুলো তোর মানে একদম জায়গা মতো লাগছে। তো সেই জন্যই তুই ভাবছিস যে আরও তো মানুষ দর্শকরা দেখে নেবে যে আমার যুক্তির ধার কত বেশি। তার ওপর তোর মতো একটা ছিমালি না করে, একটা বডি শেভিং না করে ওই তাকে নিয়ে ভিডিও করছি, তার তো চেহারা নিয়ে কোনো কথা বলিনি, না তাকে কোনো পার্সোনাল অ্যাটাক করেছি, তার ফ্যামিলির সম্পর্কে কোনো কথা বলিনি। জাস্ট ভিডিওর মধ্যে যেটা শুনছি সেটাই যুক্তি দিয়ে বলছি, তার মুখের কথাগুলোই সেটাকেই কাটছি।
তো সেটা আমাদের মধ্যে আমাদের বুঝে নিতে নেই। তুই কোনো এখানে দালালি করতে আসিস না, চল ফট। তো তুই বলছিস নাকি আমার চ্যানেল চলছে তোর জন্য, তাহলে তোর চ্যানেল কার জন্য চলছে? তোর চ্যানেল কার জন্য চলছে? তোর জন্য চলছে। প্রত্যেকটা চ্যানেলই দর্শকরা চালাচ্ছে, তারা মনে করছে কোনটা দেখবে, তারা মনে করছে কোনটা দেখবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোকে নিয়ে ভিডিও করলে অবশ্যই ভিউজ কিন্তু কম হয়, কারণ তোর প্রতি মানুষ তোকে চিনে গেছে, তোর প্রতি মানুষ হারাচ্ছে, ইন্টারেস্ট হারাচ্ছে। তো যাই হোক, পুরোনো কথা তুলে তুই যাকে হিজড়া বললি, সেই হিজড়া তোর এমন ব্যান্ড বাজিয়েছিল, আজ এমন তোর সব বিষয়টা তুলে এনেছিল না, যেটা তুই বলি না, এই নামটা তুইও সে সময় অর্জন করেছিলি, মনে করে দেখ, ভালো করে দেখ। তোর ওই যে তুই বলি না চড়া পড়া যেটা দেখিয়েছিলি, তখন সবাই তোকে ওই নামেই ডেকেছিল, ওই নামেই তখন সবাই জেনেছিল, সেই নামেই তোকে ডেকেছিল, ঠিক আছে? তো আজ সে নেই বলে তাকে এই নামে ডাকছিস। যখন সে ছিল তখন কেঁদে কেঁদে তার পায়ে লুকিয়ে পড়েছিলি, দাদা আমার দেখো, এখানটা একটু দেখো আমার চড়া পড়েছে বলেছিলি, মনে করে দেখ কি অবস্থা। আজকে সেই নেই, তাই এত বড় বড় কথা। তারপর এম বসাক, আমার নাম নেওয়াতে কি মানে বলি ভয়? কি কোনো ভয় নেই, ইটস মাই চয়েস যে নাম নিচ্ছি না। তোকে বোঝানোটা দরকার, ব্যাস এইটুকুই যথেষ্ট। তো সে তার কি কর্মফলে কি হয়েছে, নাকি তোর পেছনে লেগে হয়েছে, সে তো ভালো করেই বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। এই যে তুই যে কতটা মানে কি বলবো, মানে তুই যার জীবনে এসছিস, তার যে কি করেছিস, খুব ভালো করেই বুঝতে পারছি। হ্যাঁ, তার তো জলজ্যান্ত প্রমাণ তোর খুদ ফ্যামিলি, যে তুই সেই ফ্যামিলিতে গিয়ে তারপর কি করেছিস, ফুল স্টপ, তুই যেখানেই যাস ফুল স্টপ লাগিয়ে দিস, বুঝতে পারছি। আর পাপের ঘোড়া নিয়ে তুই বলিস না, তো এই যে চড়া পড়া বলেছিল না তোকে, তো তুইও তো একটা মায়ের গর্ভকে নর্দমা বলেছিস, হাইড্রেন বলেছিস, তো তুই তার চেয়েও জঘন্য কাজ করেছিস। তো যাই হোক, এই যে তুই আমাকে একটু আগে বললি যে পুরনো কথা তুলছে, আমি এম বসাককে নিয়ে নতুন করে কি বলেছি? তা আমি বা তোর এই গুন্ডাকে নিয়ে নতুন করে কি বলেছি? আমি কি তাদের নিয়ে ভিডিও করিনি তো, বাট তাও তো তুই তাদের কথা আমাকে মনে করিয়ে দিলি, তাই না? তো সেই যুক্তিতেই আমি যদি তোকে এম বসাকের কথা, রাহুলের কথা মনে করিয়ে দিই থাকি, তাহলে সেই যুক্তিটা খাটবে না? কি অবস্থা আসলে, ও ভুলে গেছিলাম, তোর তো ঘিলও শুকিয়ে গেছে। এই যে তুই আমায় বললি যে আমার মাথায় কিছু নেই, আমার মাথায় কি আছে না আছে সেটা পরের কথা, সেটা তো কেটে দেখতে হবে, বাট তোর তো ঘিলও শুকিয়ে গেছে, তুই তো নিজেই স্বীকার করে নিয়েছিলি। আমি তো ভুলেই গেছি একদম, বাবা তুই নিজেই স্বীকার করে নিয়েছিস তোর মাথায় ঘিলও শুকিয়ে গেছে, সেই জন্যই এটা বাদ বকিস। যাই হোক, তুই আবারও বললি যে আমি নাকি বলেছি কোথাও যে তোর বর আমাকে ডেকে পাঠিয়েছে, তাই জন্য আমি গেছি। তা তোর বরের নাম্বার আমার কাছে আছে? নেই। আমার নাম্বার তোর বরের কাছে আছে? নেই। আমরা কোনো রকম কোনো সোশ্যাল সাইটে জীবনে কোনোদিনও কানেক্টেড হয়েছি না, তাহলে তোর বর আমাকে ডাকলো কিভাবে? মানে আমি ধর কাউকে যে বললাম যে জানেন তো আমাকে না ডেকেছিল, তাই জন্য আমি গেছি, তো সে আমার কাছে কোনো প্রমাণ চাইবে না যে ঠিক আছে কোথায় দেখিয়েছিল, কোনো মেসেজ আছে, কোনো চিঠি আছে, কিছু আছে দেখান আমাকে, কোনো কল আছে, কোনো এই যে ওনার নাম্বার থেকে আপনার ফোনে কল লিস্টে যে কল এসছে, কল করেছেন, আপনার সাথে কথা বলেছে যে হ্যাঁ আসুন, তাই জন্য আপনি যে গেছেন আমাকে, তাহলে তো নিশ্চয়ই আমাকে এরকম কোনো না কোনো একটা কিছু দেখাতে হয়েছে, তাই না? আমি মুখের কথায় বলবো যে উনি আমায় ডেকেছিলেন তাই জন্য আমি গেছি, আর ওখানে যারা বসে আছে তারা সেটা বিশ্বাস করে নেবে, আমার কাছে প্রমাণ চাইবে না। কি বোকা, মানে কাকে বোকা বানাচ্ছিস তুই? কাকে বোকা বানাচ্ছিস? মানে যে মানুষগুলো আছে তাদের তো তুই কি বলবো, তাদের যোগ্যতার ওপর তুই প্রশ্ন চিহ্ন বসাচ্ছিস। তাহলে হয় যদি আমি এই কথাটা বলেছি তারা বিশ্বাস করে নিয়েছে, তার মানে নিশ্চয়ই আমি কোনো প্রমাণ দেখিয়েছি যে সত্যি তোর বর আমায় ডেকেছে। তাহলে তোর বরকে জিজ্ঞাসা কর আমাকে কেন ডেকেছে। তাহলে আমি যখন কাউকে ওখানে গিয়ে যখন বলেছি, সেটা যখন গ্রহণযোগ্য হয়েছে, তার মানে নিশ্চয়ই আমি সেরকম কিছু দেখিয়েছি, আর নাহলে তুই ডাহা মিথ্যে কথা বলছিস, তুই ভালো করে জানিস। তুই আমার বাচ্চার নামটা মানে বাচ্চার কথা আবার তুললি না, যে বললি না জ্বালার কথা, হ্যাঁ সত্যি বলছি, এটা জ্বালা, এই জ্বালাটা তুই বুঝদিস। যদি তুই একটা পেটে ধরতিস তাহলে তুই বুঝদিস যে ঠিক কোথায় জ্বালা লাগে। দুজন মানুষের ভালোবাসা, সেই ভালোবাসার ফলকে যখন কেউ অবৈধ বলে তখন যে ঠিক কি জ্বালাটা হয় সেটা বুঝদিস, যদি তুই পেটে ধরতিস আর তোর সে সন্তানটাকে নিয়ে কেউ এরকম বলতো, বুঝলি? এটা তুই বুঝবি না কোনোদিনও। তো যাই হোক, তারপর তুই বললি সবশেষে যে আমি হচ্ছি বিগ লুজার, আমি আর আমার মতো সবাই হচ্ছে বিগ লুজার।
তুই চিন্তা করে দেখ তো, মানব জন্ম নিয়ে তুই কি দিতে পেরেছিস মানুষকে। আমি এখানে সন্তানের কথা বলছি না, কোনো মানুষকে সাধারণ একটু মানে ভালোবাসা বা তাদের সাথে ভালো ব্যবহার, এমন এমন কিছু কিছু কি তুই দিতে পেরেছিস? কি রেখে যাবি এই পৃথিবীতে? এই যে তুই বলছিস আমাকে নিয়ে ভিডিও করিস, আমাকে নিয়ে ভিডিও করিস, তুই অ্যাকচুয়ালি আমাকে নিয়ে প্রথম ভিডিও করেছিলি। দেখ, চিন্তা করে দেখ, তুই আমাকে জিজ্ঞাসা করেছিলি আমি কি তোমার নামটা নিতে পারি, আমি কি ইপসিতাদি ডাকতে পারি, আমি কি চ্যানেলের নামটা নিতে পারি, তুই আমাকে বলেছিলি, তুই জিজ্ঞাসা করেছিলি, তাই না? তাহলে তুই ভুলে গেছিস সেই কথাগুলো, যে বলছিস যে আমাকে নিয়ে কামিয়েছিস। তুই আমাকে নিয়ে কম টাকা কামাসনি, প্রথমে তুই শুরু করেছিস। বিগ লুজার, বিগ জিরো, এই কথাগুলো যে মানুষকে বলছিস, একটা মানুষ সত্যি সে বিগ জিরো কি বিগ লুজার সেটা কিসে প্রমাণিত হয় বলতো? সেটা হচ্ছে যে সেই মানুষটা যদি পৃথিবীতে না থাকে তাহলে ঠিক কটা মানুষ এফেক্টেড হবে সেটা দিয়ে বিচার করা যায়, টাকা পয়সা এসব কিছু দিয়ে নয়, কারণ সেগুলো তো এখানেই পড়ে থাকবে। মানুষ লুজার মানে লুজার বা তার জীবনের কোনো মূল্য নেই তখনই বোঝা যায় যে এই মানুষটা যদি পৃথিবীতে না থাকে তাহলে কার কি যায় আসবে। তুই চিন্তা করে দেখ, আমি যদি না থাকি অনেকের যায় আসবে। আমার হাজব্যান্ড, আমার সবচেয়ে বড় কথা আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার 2 সন্তান, আর একটা 4 পেয়ে সন্তান, এই যে মানুষগুলো, এই যে কটা নাম দিলাম না, তাদের এফেক্ট পড়বে, সবসময় পড়বে। কিন্তু তুই চিন্তা করে দেখ তো, তুই যদি না থাকিস তাহলে ঠিক কটা মানুষের ঠিক কতদিনে এফেক্ট পড়বে। এটা দিয়েই বোঝা যায় যে একটা মানুষ সে মানব জন্ম নিয়ে এসে সে কি দিতে পেরেছে, কি রেখে যেতে পেরেছে। তুই কি রেখে যাবি? শুধু নেগেটিভিটি ছাড়া তুই কি রেখে যেতে পারবি? আজকে আজ মরলে কাল মানুষ 2 দিন, তার সত্ত্বেও কিছু মানুষ এফেক্টেড হয়। তোর ক্ষেত্রে দেখতো, তোর এই যে গর্ভধারিণী তাকে যে খা মা চুপ বলেছিলি, তার এফেক্ট পড়বে। তুই আছিস কি নেই তাতে যায় আসবে? তো এই যে বলছিস যে লুজার, দুদিন আগে যাদের সাথে কিছু বলে থুতু দিয়েছিল, আবার 2 দিন পর তাদের সাথে থুতু চাচ্ছে, সে তো তোকে দেখলাম। আবার তোর ভাইয়ের গায়ে চাটা মানে থুতু ফেলে যেটা ফেলেছিলি সেটা আবার চাটছিলি, তার গামছা নিয়ে টিপ্পনি কাটছিলি। তো এখানে তো হটটক হচ্ছিল, তুই তো দেখলাম লাইভে বসে চাটছিলি। আমাকে দেখেছিস? জীবনে দেখবিও না, কোনো দিনও দেখবি না। আমি এমন কোনো থুতু ফেলি না যে আবার চাটতে হয়, ঠিক আছে? হ্যাঁ, স্ট্যান্ড পয়েন্ট থাকে, যার ভুল যখন দেখি ভুল তাকে ভুল বলি, যার ঠিক দেখলে ঠিক বলি, ঠিক আছে? তো তোর লাইফটার যে কি সেটা তোর ব্লগ দেখলে বোঝা যায় যে তোর লাইফটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? যাই হোক, অনেক বড় হয়ে গেল, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।